মাউস হলে ভালো হতো। দেখি মাউসটা কোথায়। আচ্ছা, এটার মাউসটা একটু প্রবলেম। দেখেন সামনে ফোকাস করেন, আমি এটা জুম করতে পারছি না। তো দেখা যাচ্ছে তো না? খুব স্লো, খুব আস্তে দেখা যাচ্ছে না? ওকে, দেখুন সবাই একটু, আমাদের যে কোর্স, আমরা যে কোর্সটা করতে আসছি, এই কোর্সের নাম হচ্ছে আমাদের ওয়েব ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং। ঠিক আছে, আমরা আমাদের এখানে ওয়েব ডিজাইন শিখবো। আমাদের এখানে কোনো নট ডেভেলপমেন্টিং এর কোনো পার্ট থাকবে না। ঠিক আছে, ওয়েব ডিজাইন শেখার জন্য আমাদের বেশ কয়েকটা ল্যাঙ্গুয়েজ প্রয়োজন। ঠিক আছে, আমরা কয়েকটা ল্যাঙ্গুয়েজ শিখবো। আমাদের এখানে কি কি ল্যাঙ্গুয়েজ থাকবে এটা হচ্ছে বিষয়। আমাদের ফার্স্ট অফ অল ওয়েব ডিজাইনিং এর মধ্যে প্রথম যে ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে আমাদের এইচটিএমএল। এইচটিএমএল এর ফুল মিনিং জানেন তো আপনারা? আচ্ছা, আমাদের এইচটিএমএল এর ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল কোথায় কাজ করে বা এইচটিএমএল কি? একটা ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার রেডি করার জন্য যে সমস্ত কন্টেন্ট ইউজ করা হয় তাকে এইচটিএমএল বলে। কি বলেছি বুঝতে পেরেছেন সবাই? এইচটিএমএল কাকে বলে? একটা ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার রেডি করার জন্য যে সমস্ত আমাদের কন্টেন্ট অর অ্যাট্রিবিউটস ইউজ করা হয় তাকে এইচটিএমএল বলে। যেমন আমি একটা ডেমো দেখাচ্ছি। ডেমো বলতে আমি ওয়েবসাইটে যাচ্ছি, আমার ওয়েবসাইটে যাচ্ছি। অবশ্য আমার ওয়েবসাইটের কাজ এখনো শেষ হয়নি। নেট তো অনেক স্লো। ওকে, আমি গুগলে সার্চ করলাম রায়ান্স কম্পিউটার। এরা কি? এরা হচ্ছে একটা কোম্পানি যারা ল্যাপটপ আর ডেস্কটপ সেল করে থাকে। হ্যাঁ, একটা ল্যাপটপ ডেস্কটপ কোম্পানি যাদের একটা ওয়েবসাইট আছে, তারা ওয়েবসাইটের মাধ্যমে চাইলে অনেক কিছু সেল করে থাকে। হ্যাঁ, ইলেকট্রনিক্স আইটেমস। এই ওয়েবসাইটের মধ্যে, এটা পুরো একটা ওয়েবসাইট, এটা একজন ডিজাইনার ডিজাইন করছে, বা হচ্ছে আপনি একজন ডিজাইনার এটা ডিজাইন করবেন অ্যাজ করছে সে। সো এই ওয়েবসাইটের মধ্যে আমাদের এইচটিএমএল কোনগুলো? এইচটিএমএল বলতে হচ্ছে কন্টেন্ট। যেমন এটা একটা লোগো, এইটা এইচটিএমএল। এখানে এই যে আমি লেখাগুলো দেখতে পাচ্ছি না, পিসি বিল্ডার, ব্লগস, ইওর কোরি, দেন এখানে একটা সার্চ বক্স, এখানে কিছু আইকন, দেন এই যে লেখাগুলো ল্যাপটপ, ডেস্কটপ, পিসি, এনএস, সার্ভার, গেমিং, মনিটর, ট্যাবলেট, প্রিন্টার, এই যে লেখাগুলো দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে এইচটিএমএল। এই ইমেজটাও এইচটিএমএল। একটা ওয়েবসাইটের মধ্যে যা যা কন্টেন্ট দেখছেন সবই এইচটিএমএল। এখন প্রশ্ন হচ্ছে এইচটিএমএল দিয়ে যখন করেন তখন এটা এরকম থাকে না। যখন আমি এইচটিএমএল দিয়ে লোগোটা নিব, লোগোটা এতটুকুই কেন হবে? এটা তো বড় হতে পারে, ছোটও হতে পারে। এখানে যে সার্চ বক্স, এটাও বড় হতে পারে, ছোটও হতে পারে। এখানে আইকনগুলো এখানে কেন হলো? আইকনগুলো তো আমার এখানেও হতে পারতো। তো সেই ক্ষেত্রে আপনি যে কোনো ডকুমেন্টস, হতে পারে কোনো ইমেজ, হতে পারে কোনো কন্টেন্ট, হতে পারে কোনো আমাদের বাটন, হতে পারে কোনো ইনপুট, হতে পারে কোনো সার্চ বক্স, হতে পারে কোনো হেডার, হতে পারে কোনো ফুটার, এগুলো আউটপুট করার জন্য অবশ্যই আমাকে এইচটিএমএল ইউজ করতে হবে। সেমভাবে আমি যদি ফুটারে আসি, ফুটারের মধ্যে যদি আসি, তাহলে এখানে যে লেখাগুলো সব হচ্ছে এইচটিএমএল দিয়ে আউটপুট করা হয়েছে। এইচটিএমএল এর পেজের মধ্যে এটাকে লেখা হয়েছে, যার কারণে এই পেজটা এখানে আসছে। ক্লিয়ার?
মনে করেন আরো যদি এক্সাম্পল দেই, একটা বিল্ডিং এর সর্বপ্রথম কি হয়? ফাউন্ডেশন এর পরে কি হয়? হয়তো কলম আর ছাদটা হয়। 10 তলার বিল্ডিং এর ছাদটা কমপ্লিট হয়ে যায়, তাই তো? স্ট্রাকচার রেডি হয়ে গেল, পুরো বিল্ডিং এর স্ট্রাকচার রেডি। এখন কি হবে? ডিজাইনিং এর কাজ হবে। যেমন ধরেন এখানে যে রুমটা, এই রুমটা কতটুকু আছে? মনে করেন 10 ফিট বাই 10 ফিট। এখন এটা 10 ফিট কেন? এটা তো 12 ফিটও হতে পারতো, এটা তো 20 ফিটও হতে পারতো না? অবশ্যই পারতো। কেন করে নাই? কারণ স্টাইলটা তার ইচ্ছা মতো, সে চেয়েছে এখানে 12 ইঞ্চি, তাই সে 12 ইঞ্চি দিয়েছে। কিন্তু ছাদটা কি সে পারতো? এই ছাদটার বিল্ডিংটার এরিয়াটা যতটুকু, সে যদি চায় যে আমি ছাদটা অর্ধেক দিব, বাকি অর্ধেক দিব না, তাহলে সেটা পারবে? না। কারণ হচ্ছে স্ট্রাকচার কখনোই তার ইচ্ছে মতো করা যাবে না, এটাকে রুলস অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী ইউজ করতে হবে। ডিজাইনিংটা আপনি আপনার মতো করে করতে পারেন। এখানে কালার হোয়াইট দিয়েছে, এখানে চাইলে সে ব্লু দিতে পারতো না, বা চাইলে রেড বা ইয়েলো টাইপের কালারও সে দিতে পারতো। সো সেটাতে সে ইউজ করে নাই। এই কাজটাই, এই HTML দিয়ে স্ট্রাকচার রেডি করার পরে, যে কোনো ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার রেডি করার পরে ডিজাইনিং এর জন্য আপনারা ইউজ করবেন সিএসএস এর ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, ঠিক আছে? যেটা একটা ওয়েবসাইটের স্টাইলের কাজ হয়ে থাকে। আমাদের টোটাল 15টা ক্লাসের মধ্যে ফার্স্ট অফ অল প্রথম যেই আমরা ল্যাঙ্গুয়েজটা শিখবো সেটা হচ্ছে HTML এর ক্লাস পাবেন আপনারা 3টা। কয়টা? 3টা। আচ্ছা, এরপরে আমরা সিএসএস দিয়ে যখন ডিজাইন করব, আমাদের সিএসএস এর ক্লাস পাবেন আপনারা 3টা। কয়টা হলো? 6টা। সিএসএস কি? সিএসএস হচ্ছে ডিজাইনিং এর কাজ। এই ওয়েবসাইটটা যখন আপনি মেনু তৈরি করতেছেন, এই ওয়েবসাইটটা আমি যখন ডিজাইন করে কন্টেন্টটা আউটপুট করছি, তখন এই লোগোটার পাশে এই সার্চ বক্সটা ছিল না, এই সার্চ বক্সটা ছিল নিচে, আবার এই বাটনটা ছিল এখানে, এই লেখাগুলো ছিল পাশে। এগুলোকে পাশাপাশি নেওয়া হয়েছে। এমন দেখেন, আবার এখানে মাউস ধরলে আমার নিচে একটা মেনু বের হয়ে যাচ্ছে, দেখা যায়। এই কাজগুলো মূলত সাধারণত সিএসএস দিয়ে করা হয়। এগুলো হচ্ছে ডিজাইনিং এর পার্ট। সেম ভাবে এখানে যে ছবিটা আছে, ছবিটার এরিয়াটা দেখেন, এখানে ছবিটার এরিয়াটা যেটা আপনি HTML দিয়েও পারবেন, কিন্তু এইটার পাশে আবার দেখেন এখানে 2টা ছবি বসানো হয়েছে, ঠিক আছে? এই পাশে যদি 2টা ছবি বসাতে যাই, তখন আমাকে সিএসএস জানতে হবে। দেন নিচে আসেন, এখানে দেখেন যে কার্ড, এই যে 1টা 2টা 3টা 4টা, এগুলোকে হচ্ছে একটা কার্ড। এই কার্ডগুলোকে পাশাপাশি নেওয়া হয়েছে। এটা সিএসএস দিয়েও করা যায়, বুটস্ট্র্যাপ দিয়েও করা যায়। তো আমরা সিএসএস এর কাজগুলো কি দিয়ে করব? আমরা ডিজাইনিং এর কাজগুলো সিএসএস দিয়ে করব। এরপর এখানে একটা আমাদের অপশন আছে, 3 নম্বর যে ল্যাঙ্গুয়েজ আমরা শিখবো, এটা হচ্ছে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ কি? বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করার জন্য কাজে লাগে। রেসপন্সিভ বলতে আমরা কি বুঝি? রেসপন্সিভ বলতে বুঝি আমাদের ওয়েবসাইটটা সবসময় কি, আমি এখন এই ওয়েবসাইটটা, আমার যে রায়ান্স কম্পিউটার যে ওয়েবসাইট, এটা আমি কি দিয়ে ভিউ করতেছি? ল্যাপটপ দিয়ে। তো এটা ল্যাপটপ দিয়ে ভিউ করার কারণে ওয়েবসাইটটা এমন আসছে, কিন্তু আপনি মোবাইল দিয়ে যখন ভিউ করবেন এই রায়ান্স কম্পিউটারটাকে, তখন এই ওয়েবসাইটটা এমন আসবে না। এই ওয়েবসাইটটার মেনুটা হয়তো বা মোবাইল মেনু আসবে, হেডারটা হয়তো বা মোবাইল হেডার আসবে। এইখানে যে আপনি 4টা কার্ড দেখতেছেন, এত বড় জায়গা কি আমাদের মোবাইলে আছে? তখন আমাদের এখানে হয়তো বা একটা করে কার্ড আসবে। কিভাবে দেখাচ্ছি দেখেন। আমি ওয়েবসাইটটাকে ইন্সপেক্ট করবো, রাইট বাটন প্রেস করলাম, দেন আমি এখানে বললাম ইন্সপেক্ট। দেন আমরা রেসপন্সিভ মোডটা অন করে দিচ্ছি। আমরা আমাদের রেসপন্সিভ মোডটা অন করে দিলাম। এটা মনে করেন আমাদের ডিভাইস সাইজ, হচ্ছে মনে করেন 1054 পিক্সেল। এই যে উপরে পিক্সেলটা দেওয়া আছে 1054 পিক্সেল। এখন আমার ওয়েবসাইটটা এমন আছে, কিন্তু আমাদের একটা মোবাইলের ডিভাইস কতটুকু হয়? হয়তো বা আপনার 540 বা 570 বা 580 পিক্সেল। আমরা এটাকে ধরে যদি ছোট করি, দেখেন তো আমাদের এখন ডিভাইস সাইজ কত? 668। এখন কি মেনুটা আছে? এখন এই মেনুটা আছে, কিন্তু মেনুটা মোবাইল মেনু হয়ে গেছে। এই যে মেনুর উপরে ক্লিক করে মেনুটা বের হবে। কেন? কারণ সেটা ডিভাইসটা এখন ছোট হয়ে গেছে। আপনি যখন মোবাইল দিয়ে ভিউ করবেন, তখন আপনার ঠিক এরকম ওয়েবসাইটটা আসবে। তো এটাকে ব্রাউজার কম্পেবিলিটি বা হচ্ছে আমাদের রেসপন্সিভ বলা হয়। প্রত্যেকটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করার প্রয়োজন আছে বা করার প্রয়োজন হয়। কেন? কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইটটা শুধু ল্যাপটপ দিয়ে ভিউ হবে বা ভিজিটর আসবে, এটা আপনিও জানেন না। আর ডিপেন্ড করে ওয়েবসাইট আসলে কিসের। কোনো গেমিং ওয়েবসাইটে তো কখনোই একজন 40 বছরের বয়স্ক মানুষ আসবে? বা মনে করেন চালডাল.com, এখানে তো কোনো 9-10 বাচ্চা আসবে না, আসবে?
না। এখন ডিপেন্ড করে আমার অডিয়েন্স কারা, আমার ওয়েবসাইটের অডিয়েন্স যারা, and সেই অডিয়েন্সটা কি ইউজ করে সেটার উপরে ডিপেন্ড করে আমার এটা আসবে। ক্লিয়ার? তো ওইটার উপর ডিপেন্ড করে আমি কাজটা করব, এটাকে রেসপন্সিভ কোন ডিভাইসে রাখবো, মোবাইল ডিভাইসে কতটা রাখবো, ট্যাব ডিভাইসে কতটুকু রাখবো, ল্যাপটপে কতটুকু রাখবো, ডেস্কটপে কতটুকু রাখবো, বা হচ্ছে 19 or 20 ইঞ্চিস যে পিসিগুলো হয়ে থাকে, যেমন এটা যেমন আপনাদের 18 ইঞ্চি মনিটর, সো এটা কিন্তু আবার এটার থেকে বড়, সো তখন সেই মনিটরে আমার ওয়েবসাইটটা কেমন আসবে। তো তখন ডিপেন্ড করে আমার ওয়েবসাইটটা কোন কন্টেন্ট বা কাদের জন্য, অডিয়েন্স কারা, তাদের উপর নির্ভর করে আমি আমার রেসপন্সিভটা ইউজ করব। আচ্ছা, এটা হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে আমরা এটা করব, আমাদের ওয়েবসাইটকে কিভাবে রেসপন্সিভ করা যায়। এরপরে এখানে জাভাস্ক্রিপ্টের একটা ক্লাস আছে। ও আচ্ছা, আমাদের সিএসএস 3টা, তাহলে কয়টা ক্লাস হলো? 6টা। বুটস্ট্র্যাপের 3টা ক্লাস, 9টা। এখানে পিএইচডি টু এইচটিএমএল, এটা একটা ইম্পর্টেন্ট কাজ। পিএইচডি মানে বোঝেন আপনারা? পিএইচডি মানে কি? পিএইচডি মানে হচ্ছে ফটোশপ। ফটোশপের কাজ পারেন এখানে কেউ? আচ্ছা আচ্ছা, গুড। তাহলে পিএইচডি টু এইচটিএমএল মানে হচ্ছে যারা একজন ওয়েব ডিজাইনার, আপনারা যারা ওয়েব ডিজাইনার, এদের জন্য মার্কেট প্লেসে এই কাজটাই সব থেকে বেশি। আপনাদের ফাইবারে এইটার কাজই করতে হবে। দেখেন, আমি গুগল ক্রমে এসে এখানে লিখলাম fiverr.com, এটার নাম তো সবাই শুনছেন নাকি? শুনেছেন না সবাই? আচ্ছা, fiverr.com আমি আসলাম। এখানে একটা স্টুডেন্টের আইডি মনে লগ ইন করা নেই। কার আইডি এটা? আচ্ছা, যাই হোক, এটা আমার এক স্টুডেন্ট, ওরে সেদিন খুলে দিয়েছিলাম, সমস্যা নেই। তো আমরা ফাইবারে আসলাম, আসার পরে এখানে আমরা একটু অ্যাকাউন্টটা সুইচ করে নিই। এখন এখানে আমরা ওয়েব ডিজাইনাররা যেই কাজ করি এরকম একটা কাজের ফরম্যাট সার্চ করলাম, যেমন পিএইচডি টু এইচটিএমএল। পিএইচডি টু এইচটিএমএল মানে কি? একটা ওয়েবসাইট যাদের বাজেট বেশি, বাংলাদেশে না, বাংলাদেশের মানুষের ওয়েবসাইট করতে আসলে এরা খুব দামাদামি করে, এত দামাদামি করে মনে হয় বাজারে আসছে, বলে ভাই আরো কমাই দেন, 20,000 বললে বলবে ভাই আরে 10,000 করে দেন, না 12,000, না 13,000, ভাই এর বেশি দিতেই পারবো না। তো তারা অনেক দামাদামি করে, সো আরো বলে ভাই যত কমের মধ্যে করে দাও, আবার বলে ভাই এটা দিবেন, এমন তো প্রাইসও দিবেন, আবার বলবে আপনি আমাকে এইটা ওয়েবসাইটে দিতে হবে। না, ডিজাইন করলে এখন ডিজাইনিংও বেশি করে না বাংলাদেশের মানুষ। তো শোনেন, ওয়েব ডিজাইন একটা ওয়েবসাইট যদি র কোডিং দিয়ে করেন মিনিমাম বিল হবে 35 থেকে 40,000, 40,000 টাকা। সো সে যদি ওয়ার্ডপ্রেস দিয়ে একটা সাইট করে প্রাইস আসবে মাত্র 15,000 টাকা। সো সে কোনটা করবে? ওয়ার্ডপ্রেস দিয়ে করবে। আর ওয়ার্ডপ্রেস আরো ওয়েবসাইট খুব সুন্দরভাবে ডিজাইন করা যায়। হ্যাঁ, অটোমেশন না, এখানে থিম কিনতে পাওয়া যায়, ওয়ার্ডপ্রেসের থিম কিনতে পাওয়া যায়, থিম কিনে দেন হচ্ছে ওইটাকে জাস্ট কাস্টমাইজেশন করলেই হয়ে যায়। তবে অনেক ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের সাইট আছে যা বাংলাদেশে আপনি যদি জরিপ করেন 100%-এর ভিতরে এই 90% ওয়েবসাইটই ওয়ার্ডপ্রেস দিয়ে করে। আর ওয়ার্ডপ্রেস এখন খুব জনপ্রিয়। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস। এই যে দারাজের মালিক কে? দারাজের মালিক হচ্ছে চায়নার জ্যাকমা। আগে বাংলাদেশে এক বংশোদ্ভূত ছিল, কিন্তু উনি এই দারাজটাকে বিক্রি করে দিয়েছেন আলিবাবার কাছে, ঠিক আছে? এখন এই দারাজের ওনার হচ্ছে আলিবাবা। তো এই দারাজও একসময় ওয়ার্ডপ্রেসের ছিল, এখন তারা সুইচ করছে। এটা কেন করে শোনেন, একটা কোম্পানি যখন নতুন আসে এদের বাজেট বেশি থাকে না, তো কেউ তো চাবে না যে আমি আমার ওয়েবসাইটটা পিএইচপি দিয়ে বানাই, 1 লাখ টাকা দিয়ে ওয়েবসাইট বানাই, এটা কেউ চায় না। কারণ হচ্ছে প্রথম ওয়েবসাইটে মানুষ ওয়েবসাইট চেঞ্জ করে কখন? যখন ওয়েবসাইটে ভিজিটর আসে, ডাটা বাড়তে থাকে। যখনই ডাটা বাড়বে, যেমন এখন চালডালের যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের অনেক ভ্যালু। কেন ভ্যালু? একটা ওয়েবসাইটের ভ্যালু কখন হয়? কারণ হচ্ছে তার ডাটা আছে, তার কাছে অনেক ইউজার আছে, তার ওয়েবসাইটে অনেক ইউজার থাকার কারণে সে চাইলে ওই ডাটাগুলোকে সেল করে অনেক আর্ন করা যায়। বর্তমান মার্কেট প্লেস আপনারা জানেন কিনা, ডাটাটা কিন্তু খুব দাম। ফেসবুকে তো ওনার হয়েছে কেমন, এই এত কোটি টাকার মালিক হয়েছে কেমন? মার্ক জুকারবার্গ ডাটা সেল করে দেয়, ডাটা বিক্রি করে দেয়, যার কারণে ডাটার এই পুরো ওয়ার্ল্ড ওয়াইড ডাটার অনেক প্রাইস হয়ে থাকে। এটা সব জায়গায় আছে। আপনি গ্রামীণ ফোনে ফোন করেন, গ্রামীণ অফিসে ফোন করে বলেন আমাকে 200টা SMS পাঠিয়ে দিবেন, হ্যাঁ পাঠিয়ে দিবে, আপনি টাকা দেন। কারণ আপনার কাছে 200টা নাম্বার নাই, আর থাকলে কার নাম্বার? আপনার বন্ধুর নাম্বার। আর ওদের ক্যাটাগরিজ ওয়াইজ আছে, যে ফার্স্ট ক্লাস অনুযায়ী যারা এই পরিমাণ বাজেট বা এরা এই লেভেলের, তাদের নাম্বার ওদের কাছে আছে।
তো ওরা কি করে, নাহলে আপনি তো আপনার সিমের নাম্বারটা কোনোদিন কাউকে দেনই না, আমাকে মেসেজ পাঠায় কারা জানেন, সামুদ্রিক মাছ পাওয়া যাবে, আপনারা কিনবেন। তো সে আমার নাম্বারটা কোথায় পেয়েছে, সে আমার নাম্বারটা এই সমস্ত এই কোম্পানি থেকে নিয়ে নেয়, যারা এই ডাটাটা সেল করে দেয় টাকার বিনিময়। তো যাই হোক, তো আমরা ফাইবারে যেই কাজটা করবো PHP টু HTML, এই কাজটা এগুলো হচ্ছে আমাদের কাজ। দেখেন ফাইবারে অলরেডি 6482টা আমাদের গিগ আছে। এগুলো হচ্ছে আপনাদের মতো এক একজন মানুষের গিগ। এইটা একজন মানুষ, ইনি একজন মানুষ, এটা হচ্ছে এক একজন ওয়েব ডিজাইনার। আমরা যে কোনো একটা গিগ ওপেন করি, একজন মানুষের একটা গিগ আমরা ওপেন করি, আমরা একজন মানুষের একটা গিগ ওপেন করলাম। ইনি হচ্ছেন একজন ব্যক্তি যিনি খুবই ফাইবারে খুব জনপ্রিয়। ইনি হচ্ছেন একজন কম্বোডিয়ার মানুষ, এটা হচ্ছে উনি। তো উনি একজন টপ রেটেড সেলার। টপ রেটেড সেলার মানে হচ্ছে ফাইবারের আমাদের 4টা প্রমোশন হয়ে থাকে, এটা আমি আলোচনা করবো ফাইবারের ক্লাসে। সো এখন আমি এগুলো নিয়ে আলোচনা করছি না। তো আমাদের উনি একজন টপ রেটেড সেলার, ওনার অলরেডি 259টা রিভিউ আছে ফাইবারে। ওনার একটা বেসিক কাজ আছে, দেখেন উনি বলছে যে একটা সিম্পল একটা পেজ আপনাকে কনভার্ট করে দিবে 3 থেকে 4টা সেকশন। এখন আমরা সেকশন বলতে কি বুঝি, সেকশন বলতে এগুলো, এই যে পুরো হেডার, এটা একটা সেকশন, তারপর এইটা হচ্ছে একটা সেকশন, 2টা সেকশন, এইটা একটা সেকশন, 3টা সেকশন, এইটা একটা সেকশন, হ্যাঁ, এগুলোকে একটা একটা সেকশন বলা হয়। তো উনি আপনাকে 4টা সেকশন দিবে, ওনাকে পেমেন্ট করতে হবে $60, $60 পেমেন্ট করতে হবে। উনি একটা পেজের মাত্র 4টা সেকশন আপনাকে ডিজাইন করে দিবে। কয়দিনে দিবে, মাত্র 2 days ডেলিভারি। স্ট্যান্ডার্ডে আসেন, উনি বলতেছে পেজ আপনি একটাই পাবেন কিন্তু সেকশন পাবেন 5টা, পেমেন্ট করতে হবে $90। প্রিমিয়ামে আসেন, উনি বলতেছে পেজ একটাই কিন্তু সেকশন আপনি পাবেন 7 থেকে 8টা, পেমেন্ট করতে হবে $130। ওকে, তো উনি তো খুব অ্যাডভান্স, হ্যাঁ, উনি তো অলরেডি টপ রেটেড সেলার, যার কারণে ওনার ভ্যালু অনেক বেশি, তাই উনি কাজ কমিয়ে দিয়েছে। আপনি তারা তো কম দিলে আপনাকে কাজ দেবে না। আপনি কি দিবেন, হয়তো বা আপনি বেসিকে দিতে পারেন যে আমি 1 থেকে 2টা পেজ করে দিব, পেজ নট সেকশন, 2টা পেজ করে দিব, আপনি আমাকে পেমেন্ট করবেন হয়তো বা $25 বা $30। হ্যাঁ, স্ট্যান্ডার্ডে আমরা কি দিব, হয়তো বা আমাদের 3 থেকে 4টা পেজ, আপনি আমাকে পেমেন্ট করবেন $60 বা $55। তো এগুলো হচ্ছে আমাদের সিস্টেম। সো যাই হোক, আমরা আমাদের ফাইবারে আপনাদের জন্য এই কাজটা সব থেকে বেশি, আমরা ফাইবারে আপনারা যারা এই কোর্সটা করতেছেন আপনাদের জন্য এই কাজটা আমাদের সব থেকে বেশি প্রয়োজন হবে, সব থেকে বেশি নিডেড। যাই হোক, আমি কেটে দিলাম এটা। তো এখানে আমরা PHP টু HTML বোঝানোর চেষ্টা করেছি, যেই ফাইলটা ও যেটা বলতে চেয়েছিলাম, যাদের বাজেট বেশি ওয়েবসাইটের, তারা কি করে, প্রথমে একটা ওয়েবসাইটের ডেমো একজন গ্রাফিক ডিজাইনারকে দিয়ে ডিজাইন করা হয়। যাদের বাজেট বেশি, যারা বড় কোম্পানি, তারা তাদের ডিজাইনটা প্রথমে একজন গ্রাফিক ডিজাইনকে দিয়ে ডিজাইন করে, ডেমো তৈরি করে। এরপরে সেটা একজন ডিজাইনারকে দেওয়া হয়। ডিজাইনার কি করে ওইটা জাস্ট PHP ফরম্যাটটা দেখে ওইটা হুবহু দেখে HTML কনভার্ট করে দেয়, ঠিক আছে। এরপরে ডিজাইনার যখন কনভার্ট করা শেষ হয়ে যায় তখন একজন ডেভেলপারকে দেওয়া হয়। ডেভেলপার কি করবে, ওইটা হয়তো আপনার ডাটাবেস সিস্টেম বা ম্যানেজমেন্ট সিস্টেম করে এটাকে লাইভ সার্ভারে অন করে দিবে। ক্লিয়ার? আচ্ছা, তো আমাদের এই PHP টু HTML এর একটা ক্লাস আপনারা পাবেন, মানে হচ্ছে একটা টেমপ্লেট আমি করে দিব। এটা কম এই জন্যই, কারণ হচ্ছে আমরা HTML CSS বুটস্ট্র্যাপ দিয়ে কাজ শিখবো, দেন এইটা দিয়ে ওয়েবসাইট বানাবো। আমি কিভাবে বানাতে একটা বানিয়ে দিব, আপনারা পরে আমার থেকে টেমপ্লেট নিয়ে আরো করবেন। হিসাবে এটা করে দেওয়াই উচিত না। কেন উচিত না? কারণ আমি তো কাজ শিখিয়ে দিব, বাকিটা তো আপনারা করবেন। তো তারপরেও আমি কিভাবে কনভার্ট করতে হয় দেখাই দেবো একটা টেমপ্লেট, সমস্যা নেই। তো কয়টা হলো আমাদের? 10টা, তাই তো। এরপরে ওয়ার্ডপ্রেসের আপনারা 2টা কোর ক্লাস পাবেন, আমি রেখেছি। যেহেতু এটা ওয়ার্ডপ্রেসের কোর্স না, তারপর আমি রেখেছি কেন, কারণ ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে কাজ করা যায় এটা দেখানোর জন্য। জানো আপনারা এই 2টা ক্লাস করে বুঝতে পারেন যে ওয়ার্ডপ্রেসের কতটা ডিমান্ড বা ওয়ার্ডপ্রেসে কাজ করা কতটা ইজি। হ্যাঁ, যেহেতু বর্তমান ট্রেন্ড হচ্ছে ওয়ার্ডপ্রেসকে নিয়ে, ওয়ার্ডপ্রেসে খুব বেশি কাজ পাওয়া যায়, যার কারণে আপনাদের ওয়ার্ডপ্রেস শেখাটা জরুরি। যারা ওয়েব ডিজাইনার তারা অবশ্যই ওয়ার্ডপ্রেস শেখার চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে এখানে আমাদের এই ওয়ার্ডপ্রেসের আপনারা 2টা ক্লাস পাবেন। 2টা, কয়টা হলো? 12টা। এরপরে এই জাভাস্ক্রিপ্ট মূলত ডিজাইনারের সাথে না, হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট মূলত ডিজাইনিং এর সাথে যায় না, তবে কিছু কিছু কাজ আমরা ডিজাইন দিয়ে করতে পারি, জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারি। সেই ক্ষেত্রে আমি জাভাস্ক্রিপ্টের একটা ক্লাস আপনাদেরকে দিব। যে কোয়েরি, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক। জাভাস্ক্রিপ্টের অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে, যার মধ্যে যে কোয়েরি সব থেকে জনপ্রিয় একটা ফ্রেমওয়ার্ক। কিন্তু এই যে কোয়েরি মূলত কাজ করা হয় একটা ওয়েবসাইটের ইফেক্ট দেওয়ার জন্য। একটা ওয়েবসাইটে অনেক ধরনের ইফেক্ট হয়ে যায়, যেমন মাউস নাড়াইলে ব্যাকগ্রাউন্ডে পানি নড়বে, এই টাইপের অনেক ইফেক্ট আমরা চাইলে দিতে পারি। যেমন এটা একটা ওয়েবসাইট, দেখাই, একটা ওয়েবসাইট এরকম আছে,
দেখেন এটা একটা ওয়েবসাইট, হ্যাঁ। এই ওয়েবসাইটের মধ্যে দেখেন এখন আসে না, ওয়েট করেন। নেট স্লো তো, আর এই ওয়েবসাইট অনেক ভারী, এই ওয়েবসাইটে লারাভেল দিয়ে করা। সো এটা লোড নিচ্ছে, দেখেন এখানে আমি যখন মাউসটা নাড়াচ্ছি তখন দেখেন যে ব্যাকগ্রাউন্ডে পানি নড়তেছে, দেখা যায়। এটা একটা ইফেক্ট, এটা যে কোয়েরির একটা ইফেক্ট, যে আমি মাউসটা নাড়াবো আর পানিটা নড়বে সেটা। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে একটা পানি আছে, দাঁড়ান আমি এটা নতুন একটা উইন্ডোতে ওপেন করি। পানি আসে না, এটা একটু নেটটা স্লো তো, আর এই ল্যাপটপটা অনেক পুরনো হয়ে গেছে। আচ্ছা, এটা তো স্লো করতেছে, আপনারা যার যা ওই যে পিসিতে দেখেন, দেখবেন খুব দেখতে পারবেন। হ্যাঁ, ওইখানে অনেক ব্যাকগ্রাউন্ডে একটা পানি আছে, যেটা মাউস নামানোর সাথে সাথে দেখবেন পানিটা নড়বে। আচ্ছা, যাই হোক, দেখুন দেন আমরা এটাকে কেটে দিলাম। তো এটা এই সমস্ত অনেক ইফেক্ট, এগুলো এই সমস্ত ইফেক্টগুলো আমরা রেডি করতে পারি আমরা এইচটিএমএল এর মাধ্যমে। দেন আমাদের 15টা ক্লাস চলে গেল, আমাদের এইচটিএমএল এর 3টা ক্লাস, সিএসএস এর 3টা, বুটস্ট্র্যাপ এর 3টা, 9টা, দেন PHP টু HTML এর 1টা, ওয়ার্ডপ্রেস এর 2টা, কয়টা হলো 12টা, জাভাস্ক্রিপ্ট একটা, jQuery একটা, কয়টা হলো 14টা, আর একটা অথবা 2টা ক্লাস আপনারা পাবেন ফাইবারকে নিয়ে। এই টোটাল আমাদের কোর্স মডিউল নিয়ে কারো কোনো যদি কোশ্চেন থাকে বলতে পারেন। নাই তো সেই ক্ষেত্রে আমরা এটা কেটে দিলাম। আমরা এখন কি করব, আমরা আমাদের কাজ করব। আজকে ফার্স্ট ক্লাসে অবশ্যই আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এইচটিএমএল শিখবো, তাই তো? যেহেতু আমরা বলেছিলাম আমাদের প্রথম 3টা ক্লাস হচ্ছে এইচটিএমএল কে নিয়ে। তো আমরা আমাদের এইচটিএমএল সম্বন্ধে যদি জানতে চান তাহলে আমি আর এদিকে আগাচ্ছি না, এই গুগলে এসে সার্চ করবেন এইচটিএমএল উইকিপিডিয়া। কি উইকিপিডিয়া হচ্ছে একটা ডাটা বা হচ্ছে অনেক ইনফরমেশন পাওয়া যায়, যে কোনো জিনিসের ইনফরমেশন পাওয়ার জন্য আমরা উইকিপিডিয়াতে আসি। সো এখানে উইকিপিডিয়ার উপরে ক্লিক করলাম, এখানে দেখেন এই যে আমাদের এইচটিএমএল এর বিস্তারিত এখানে লেখা আছে। এইচটিএমএল পাবলিশ হয়েছে আমাদের 1993-তে, আজ থেকে প্রায় 29 ইয়ার্স অ্যাগো। হ্যাঁ, তো এই প্রায় 29 ইয়ার্স যাবত আমাদের এইচটিএমএলটা চলতেছে। দেন আমাদের এইচটিএমএলটা অবশ্যই একটা ওয়েব কন্টেইনার। আমরা এইচটিএমএল এর কাজ যখন করব, এটার আউটপুট দেখার জন্য আমাকে ওয়েবে যাইতে হবে। ওয়েব বলতে কি বুঝি, ওয়েব ব্রাউজার, যেমন আমাদের গুগল ক্রম, অপেরা মিনি, বা হচ্ছে সাফারি, মাইক্রোসফট ইডস, মোজিলা, এগুলো হচ্ছে হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের ওয়েব ব্রাউজার। আমরা আমাদের কাজগুলো এই ব্রাউজারে আউটপুট দেখতে পাবো, বা এই ব্রাউজারে আমরা এগুলো আউটপুট দেখে থাকবো। আর এই তো, এরপরে বাকি কাজগুলো আমি প্র্যাকটিক্যাল দেখাবো, এখানে আর আলোচনা আমি করবো না। সো আমরা যদি এইচটিএমএল এর বর্তমান যে আপডেট ভার্সনটা সেটা হচ্ছে HTML5, আমরা চেষ্টা করব HTML5 কাজ করার জন্য। আমরা HTML5 কোডিং করব। তো ফার্স্ট অফ অল, আমি কম্পিউটারের বেসিক একদম জানেন না এমন কেউ আছেন, যে মাউসের ক্লিক কিভাবে করতে হয়, ফোল্ডার কিভাবে বানাতে, এরকম কেউ জানেন না এমন কেউ আছেন? আচ্ছা, মোটামুটি কম্পিউটার কার পাশে কম্পিউটার ল্যাপটপ নাই? সবার পাশে আছে? আচ্ছা, করতে হলে তবে অনেক সুবিধা হলো। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা যেটা করবো সেটা হচ্ছে, এখানে আমার মাউসের রাইট বাটন প্রেস করব, এখানে নিউ থেকে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করবো। ফোল্ডার প্রত্যেকটা কাজ করার জন্য প্রতিটা ক্লাসে আমাদের এই কাজটা অবশ্যই করতে হবে, সেই ক্ষেত্রে এইটা ভালো করে বুঝে নেবেন। সো আমি এখানে এই নিউ থেকে ফোল্ডারের উপরে ক্লিক করলাম। দেন এখানে ফোল্ডারের মধ্যে আমি একটা যে কোনো একটা নাম লিখবো, অ্যাজ লাইক এনিথিং হতে পারে। আমি আমার মতো করে এখানে যে কোনো একটা নাম লিখবো। সো এখানে আমি একটা ফোল্ডার নিলাম, ফোল্ডারটাকে আমি যে কোনো একটা নাম দিব। নাম বলতে আমি হয়তো এখানে দিলাম ফার্স্ট ক্লাস, যেহেতু আমার আজকে প্রথম ক্লাস তাই আমি এখানে ফার্স্ট ক্লাস ইউজ করব। আমি এখানে বললাম ফার্স্ট ক্লাস, প্রথম ক্লাস নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ফোল্ডার, দেন আমি আমার কিবোর্ডে এন্টার প্রেস করব, তাহলে আমার ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যাবে। আমি আবার এন্টার প্রেস করব, তাহলে এই ফোল্ডারের মধ্যে আমি প্রবেশ করতে পারবো। এই ফোল্ডারের মধ্যে আমি ফাইল তৈরি করব। ফাইল, আমি আমার মাউসের রাইট বাটন প্রেস করব, দেন এখানে আমাদের একটা অপশন আছে নিউ। আবারও বলছি, এখানে আমি আমার এসে মাউসের রাইট বাটন প্রেস করব, দেন এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমি নিউর উপরে ক্লিক করব। নিউ থেকে এখানে আমাদের অনেকগুলো অপশন, এখান থেকে আমাদের প্রয়োজন টেক্সট ডকুমেন্ট। সবাই টেক্সট ডকুমেন্টের উপরে ক্লিক করবেন, এটার উপরে ক্লিক করবেন। দেন এখানে নিউ টেক্সট ডকুমেন্ট নামে আমাদের একটা ফাইল নেম আছে। সো এখানে আপনি আপনার মতো করে একটা নাম দেবেন, যেমন আমি এখানে বললাম ইন্ডেক্স। ইন্ডেক্স কেন বললাম, কারণ ইন্ডেক্স হচ্ছে একটা HTML এর ওয়ার্ড, ঠিক আছে, যার কারণে আমরা ইন্ডেক্স বলেছি।
এখন আপনারা ডট কি হবে আমাদের এখানে, তো এখানে এই ডট যেটা থাকে এটা হচ্ছে ডট টিএক্সটি থাকে, টিএক্সটি মানে হচ্ছে টেক্সট। সো আমরা তো টেক্সট করবো না, আমরা এখানে করবো এইচটিএমএল এর কাজ। তো আমরা আমাদের ডট টিএক্সটিটাকে কেটে আমরা এখানে লিখবো এইচটিএমএল, তাহলে ইন্ডেক্স ডট এইচটিএমএল। দেন আমরা আমাদের কিবোর্ড থেকে দুইবার এন্টার প্রেস করবো, একবার দুইবার প্রেস করার সাথে সাথে দেখেন আমার এই ইন্ডেক্স ডট এইচটিএমএল এর পাশে একটা ওয়েবের আইকন আসছে, তাই না? এখন এখানে গুগল ক্রোম কেন আসলো? এখানে তো অন্য কোনো ব্রাউজার আসতে পারতো। হ্যাঁ, আচ্ছা, ডিফল্ট দেওয়া আছে। আপনাদেরও যখন পিসিতে করবেন এটা, আপনাদের এটা গুগল ক্রোম আসবে না, আপনাদের আসবে মাইক্রোসফট এডজ। কারণ হচ্ছে আমরা যেই কম্পিউটারের মধ্যে যে প্রোগ্রামটা ইউজ করে থাকি এটা মাইক্রোসফটের। সো মাইক্রোসফট এডজ এটা হচ্ছে ওদের ব্রাউজার। সো ওদের ব্রাউজারে তো কখনোই গুগলের ওপেন হবে না, হবে ওদেরটাই থাকবে। তখন সেটাকে চেঞ্জ করে নেবেন, এখানে রাইট বাটন প্রেস করবেন, প্রপার্টিসে এসে এই যে দেখছেন এখানে এই যে ওপেন উইথ আমার গুগল ক্রোম আছে, আপনি এটাকে চেঞ্জ করে নেবেন আপনার যেটা প্রয়োজন। সো আপনার হয়তো মাইক্রোসফট এডজ থাকবে, আপনি গুগল ক্রোম দিয়ে ওকে করে অ্যাপ্লাই করে নেবেন, চেঞ্জ করে নেবেন, গুগলে করে নেবেন। ওকে, দেন আমার এটা ক্রিয়েট হয়ে গেল, আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল হয়ে গেল। কিন্তু আপনাদের অনেকেরই এটা হবে না, অনেকের পিসিতে, যাদের পিসিতে এটাকে কোডিং করেন নাই তাদের পিসিতে এটা হবে না। এটা হওয়ার জন্য একটু কাজ করতে হবে। সেই জন্য আপনারা এই যে উইন্ডোজ বারে এসে এখানে লিখবেন কন্ট্রোল প্যানেল লিখবেন, লিখে এন্টার প্রেস করবেন। দেন কন্ট্রোল প্যানেলে আসার পরে আপনাদের এটা এমন থাকবে, ক্যাটাগরিজ আইটেম এরকম থাকবে, ক্যাটাগরিজের মতো থাকবে। দেন এখানে এটাকে আপনি আইকন মোডে করে নেবেন, হয়তো বা লার্জ আইকন আর হচ্ছে স্মল আইকন, যে কোনো একটা আপনি করে নেবেন। এখানে যদি আপনার পিসিতে উইন্ডোজ 7 হয়, তাহলে একটা অপশন থাকবে আমাদের ফোল্ডার অপশন, যদি উইন্ডোজ 7 হয়। আর যদি উইন্ডোজ 10 হয় তাহলে একটা অপশন থাকবে আমাদের ফোল্ডার এক্সপ্লোরার অপশন, সরি ফোল্ডার থাকবে না, উইন্ডোজ 10 থাকবে এক্সপ্লোরার অপশন নামে একটা অপশন আছে। সো যেহেতু এটা উইন্ডোজ 7 তাই এখানে একটা অপশন আছে আমাদের ফোল্ডার অপশন, এখানে আমরা ক্লিক করব। দেন এখান থেকে আমাদের জেনারেল, ভিউ, সার্চ নামে 3টা বাটন আছে, এখান থেকে আমরা ভিউ বাটনে ক্লিক করব। দেন এখান থেকে একটা অপশন আছে দেখেন, হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস, এটা আপনার পিসিতে টিক দেওয়া থাকবে। দেন অ্যাপ্লাই, ওকে। তো এখন আপনি যখন এখানে ফাইল করবেন বাসায়, যে এখানে লিখবেন, আপনি দেখেন আমি এখানে লিখছি ইন্ডেক্স ডট এইচটিএমএল। এখন এখানে কোনো ভুল আছে? আইকনটা তো আসে নাই, তাই তো? কেন আসে নাই? কারণ হচ্ছে এইটার এক্সটেনশনটা হাইড করা আছে। আপনি ইন্ডেক্স ডট এইচটিএমএল লিখেছেন কিন্তু এটার বাইরে ফোল্ড ডট টিএক্সটি আছে, তো যার কারণে আমার এক্সটেনশনটা ওপেন করে দিতে হবে। এখান থেকে আমরা ফোল্ডার অপশনে ক্লিক করব। দেন এখান থেকে ভিউয়ে যাব। দেন এই যে হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস, এইটার টিকটা আমি তুলে দিব। দেন এখানে অ্যাপ্লাই করব, ওকে দিব। দেন এটা কেটে দেবো। এখন দেখেন এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল ওটা কিন্তু আসছে, পরবর্তী যে ফাইলটা আমি করেছি এটা কি আসছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল ডট কি টিএক্সটি, যার কারণে এটা হচ্ছে প্রবলেম। সো আমাদের এটা আমরা করে নেব যেটা, সেটা হচ্ছে ওই হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস, এটাকে তুলে দিব, তুলে দিয়ে দেন কাজ করব। এখন আমরা যদি কোনো সময় কোনো কাজ করি, যেমন আমরা কিছুক্ষণ আগে ওয়ার্ড ওপেন করেছি, তাই না? কেন? সেখানে ওয়ার্ড রাখার জন্য। বা আমরা যখন ফটোশপের কাজ করি তখন কি করি, ফটোশপ সফটওয়্যারটা ওপেন করি বা ইলাস্ট্রেশনটাও ওপেন করি। সেম ভাবে আমরা যে কোডিং করব, কোথায় কোডিং করব? কোডিং করব কোড এডিটরে। আমরা এখানে এসে লিখলাম HTML কোড এডিটর। সো এগুলো সব হচ্ছে আমাদের কোড এডিটর। এখানে সাবলাইম, অ্যাটম, কোমোডো, ব্র্যাকেটস, ব্লুফিশ, বিপি, তারপর হচ্ছে আমাদের নোট ট্যাব, এখানে অনেক আছে। এগুলো ছাড়া আরও আছে, যেমন আমাদের বাই ডিফল্ট নোটপ্যাড প্লাস প্লাস আছে, বা আপনারা আরেকটা অ্যাডভান্স সফটওয়্যার আছে যেমন VS কোড আছে। VS কোড মূলত এটা মাইক্রোসফটের প্রোডাক্ট, এই VS কোডটা মাইক্রোসফটের, আর বাকিগুলো আমাদের মাইক্রোসফটের না। তো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে অনেকগুলো সফটওয়্যার আছে। যেহেতু আপনারা বিগিনার, আপনারা চেষ্টা করবেন দুইটা সফটওয়্যারে করার জন্য, হয়তো বা সাবলাইম অথবা নোটপ্যাড প্লাস প্লাস। তো নোটপ্যাড প্লাস প্লাস কেন বললাম, কারণ হচ্ছে, হ্যাঁ কিছু বলেছেন? সো নোটপ্যাড প্লাস প্লাস কেন বললাম, কারণ হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসের সমস্ত কোডগুলো ম্যানুয়াল করতে হয়। তো ম্যানুয়াল করলে কি হবে, আপনার ট্যাগগুলো মুখস্থ হয়ে যাবে। আর এই যে ব্র্যাকেটস বলেন, এই যে ব্র্যাকেটস,
অথবা ভিএস কোড, এগুলোতে খুব অ্যাডভান্স। অ্যাডভান্স মানে কি? খুব কঠিন। অ্যাডভান্স মানে হচ্ছে আরো সহজ, কারণ হচ্ছে এখানে কোনো কিছুই লেখা লাগে না, সব কিছু আপনাকে সাজেশন করে দেয়। তো যার কারণে আমরা প্রথম অবস্থায় চেষ্টা করব ম্যানুয়ালি কোড করার জন্য, যাতে করে আমার কোডিংটা মনে থাকে। ঠিক আছে, আমার কোডিংটা করার সাথে সাথে আমার মুখস্থ হয়ে যাবে। সো এই সাবলাইমটা সবাই ডাউনলোড করে নেবেন সবাই। আমি মূলত ক্লাসে সাবলাইম দিয়ে দেখাই। সো আমি বললাম সাবলাইম টেক্সট, আপনি গুগলে সার্চ করবেন ডাউনলোড, তাহলে এটা ডাউনলোড পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আমাদের ডাউনলোড পেজ, এখান থেকে সবাই যে উইন্ডোজ 64 বিটটা ডাউনলোড করে নেবেন। উইন্ডোজ 64 বিট এটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয় এটা তো পারেন সবাই নাকি? সবাই পারেন না সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয়? সাবলাইম। সো এটাকে সবাই ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। সাবলাইম টেক্সট ডাউনলোডটা কিভাবে করবেন? এই যে উইন্ডোজ 64 বিট, হ্যাঁ এটা হচ্ছে কোড এডিটর, এটার মধ্যে আমরা কোড লিখবো। ঠিক আছে, সো এটার আমি ডাউনলোড করছি। নোটপ্যাড প্লাস যদি করার কোনো সমস্যা নাই, অ্যাজ ইউর উইশ, আপনি যেটা ইচ্ছে করেন। ওকে, সো আমরা এটাকে মিনিমাইজ করলাম। আমার সাবলাইম টেক্সট এখানে আছে, যার কারণে আমি আর ডাউনলোড করছি না, আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। সো আমি এখানে বললাম সাবলাইম টেক্সট, এই সাবলাইম টেক্সট 3টাও ওপেন করলাম। সো এটাকে আমরা ওপেন করলাম। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের যখন সাবলাইমটা ওপেন করবেন তখন এরকম আসবে। এখন এখানে আমার ফোল্ডারটাকে ওপেন করতে হবে। আমার ফোল্ডারটা মানে হচ্ছে আমি যে ফার্স্ট ক্লাস নামে যে ফোল্ডারটা ক্রিয়েট করেছি, এই ফোল্ডারটাকে আমি ওপেন করব। সো ফোল্ডার ওপেন করার জন্য আমরা সাধারণত এখানে ইউজ করি ফাইল। এই ফাইলের উপরে ক্লিক করবেন, এখানে এসে যে ফাইলের উপরে ক্লিক করবেন। ফাইল থেকে আমরা ওপেন করবো কি, ফাইল নাকি ফোল্ডার? সো আমরা এই যে ওপেন ফোল্ডারে ক্লিক করব, ওপেন ফোল্ডার। দেন আমার ফাইলটা কোথায় আছে? ডেস্কটপে। ডেস্কটপে আমি আমার ফার্স্ট ক্লাস যেটা আছে, এই যে এটাকে সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার দিলে এটা ওপেন হয়ে যাবে। সিলেক্ট ফোল্ডার, ফোল্ডারটা ওপেন হলো। এখন আমি এটা কেটে দিব, আমি আমার এই ফোল্ডারটাকে ম্যাক্সিমাইজ করে নিচ্ছি। এটা আসার পরে আমি এখানে এখন কোড করলে হবে না, এখানে কোড করলে এখন হবে না। তো আমি কি করব, আমি এটা কেটে দিচ্ছি। আমাকে কি করতে হবে, এখানে ফার্স্ট ক্লাসের মধ্যে দেখেন index.html নামে একটা ফাইল আছে, এই ফাইলের উপর ক্লিক করতে হবে। দেন এটা এখানে আসার পরে এখন আমাকে কোড লিখতে হবে, কোড। এখন এখানে আমি লিখলাম কেমন আছেন সবাই। এখানে যা কিছুই লেখেন, লেখার পরে সেটা সেভ করতে হবে। সাবলাইমে অটো সেভ নাই, সাবলাইমে কোনো কিছু লিখে সেভ করতে হয়, কিন্তু ভিএস কোড ব্র্যাকেটসে অটো সেভ আছে, সেখানে সেভ করতে হয় না, আপনি লিখলে অটোমেটিক সেভ হয়ে যায়। দেন আমি এটাকে কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম, কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি এটা ব্রাউজারে ওপেন করি, এটা কি এই লেখাটা আসবে? বলেন, সবাই বলেন। আসবে না, সবাই বলছেন আসবে না। আচ্ছা, সো আমরা এখানে রাইট বাটন প্রেস করে এটাকে ওপেন করব, ওপেন ইন ব্রাউজার। আমি আমার মাউসের রাইট বাটন প্রেস করে ওপেন ইন ব্রাউজারে ক্লিক করব, তো দেখবো আমার এই লেখাটা আসবে। সো এখানে দেখতে পাচ্ছি এটা লেখা আসছে আমার কেমন আছেন সবাই। তো হতবাক হওয়ার কিছু না, এটা সাবলাইমে আসে, অন্য কিছুতে আসে না। সো এটা সাবলাইমে সাপোর্টেড, ট্যাগ ছাড়া সাবলাইমে লিখলে সেটা আউটপুট আসে। এখন বলতে পারেন স্যার তাহলে ট্যাগ শিখে লাভ কি? এটা শুধু কন্টেন্ট আউটপুট করলেন, বাকি ইমেজ আউটপুট করবেন কেমনে? হ্যাঁ সেটাই। তো এখানে কেমন আছেন সবাই আমি লিখলাম, এটা আমার আউটপুটে আসছে। ওকে, সো আমার আউটপুটে এটা আসবে। সো আমি এটা কেটে দিলাম, সমস্যা নেই। এটা কি বলেন তো, এই যে এটা কি, যেটা বলেন, এই যে এটাকে কি বলে? লেস দেন। হ্যাঁ, তারপর বাকিটা বলেন। আপনারা কি অঙ্ক টঙ্ক করেন নাই নাকি? গ্রেটার দেন কোনটা, লেস দেন কোনটা? এইটা কি বলেন? তাহলে এটা কি লেস দেন, এটা গ্রেটার দেন, এটা লেস দেন। বলেন, বাকিরা বলেন। লেস দেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটার নাম হচ্ছে লেস দেন। এটা নট গ্রেটার দেন। গ্রেটার দেন হচ্ছে ক্লোজিংটা থাকে, যেটা দিয়ে ক্লোজিং করা হয়, এটাকে গ্রেটার দেন বলা হয়। লেস দেন শুরু করে। সো আমরা HTML এ আপনি যে কোনো কিছু, যা কিছু লেখেন সেটা এই দুই
প্রত্যেকটা আইকনের মধ্যে লিখতে হবে, লেস দ্যান অর গ্রেটার দ্যান এর মধ্যে আপনাকে ট্যাগ লিখতে হবে। তো ট্যাগগুলো আমরা এর বাইরে যদি লিখি তাহলে কাজ করবে না। সেখানে লেস দ্যান আর গ্রেটার দ্যান এর মধ্যে আমরা আমাদের ট্যাগের নাম লিখবো। এখন প্রশ্ন হচ্ছে HTML এর ট্যাগ কতগুলো? HTML এর ট্যাগ হচ্ছে 150 প্লাস, 150-এরও অধিক ট্যাগ আছে HTML এ। সো এখানে এখন প্রশ্ন হচ্ছে আমরা কয়টা আমরা জানবো, আমাদের কয়টা লাগবে? আপনারা যদি লাগার কথা বলেন তাহলে সবই লাগবে, আর যদি বলেন যে না স্যার চলার মতো কয়টা লাগবে তাহলে বলবো আমাদের চলার মতো হয়তো বা প্রজেক্ট করার জন্য 30-35টা ট্যাগ হলে এনাফ, যেগুলো সাধারণত ইউজেস হয়। বাকিগুলো তেমন প্রয়োজন হয় না, তেমন প্রয়োজন না, আমাদের প্রয়োজন হয় না। হ্যাঁ না চলো না, আপনার প্রফেশনাল হলে কাজ করার জন্য 30-35টা বেশি লাগে না ট্যাগ, ওগুলো এনাফ। সো এখানে দেখেন এটার মধ্যে আমি একটা ট্যাগের নাম লিখছি, ট্যাগটার নাম হচ্ছে ট্যাগ নেম। ট্যাগ নেম নামে আমি একটা ট্যাগ ইউজ করলাম। এইটাকে এই যে দুইটা আমি আইকনের মধ্যে যে লিখলাম ট্যাগ নেম, এইটাকে বলা হয় ওপেনিং ট্যাগ। এইটা হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ। ট্যাগ মূলত দুই প্রকার, একটা হচ্ছে ওপেনিং ট্যাগ, একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। কিন্তু HTML এ সব ট্যাগের ক্লোজিং নাই, এটা মনে রাখতে হবে। সব ট্যাগের ক্লোজিং নাই, আপনি যে কোনো ট্যাগ লিখলেই সেটা ক্লোজিং নাই। অনেক অনেক ট্যাগ আছে শুধু ওপেনিং ট্যাগই আছে, ক্লোজিং ট্যাগ নাই। তো সেম ভাবে কোন কোন ট্যাগের ওপেনিং আছে, কোন কোন ট্যাগের ক্লোজিং নাই, এগুলো আমরা দেখবো পরে, সমস্যা নেই। সো আমি ক্লোজিং নিচ্ছি, আমি এই ট্যাগের ক্লোজিং লিখবো। সো আমি এখানে ট্যাগ নেম লিখলাম, ট্যাগ নেমের এটা হচ্ছে আমার ওপেনিং ট্যাগ আর এটা হচ্ছে আমার ক্লোজিং ট্যাগ। এখন ওপেনিং আর ক্লোজিং ট্যাগের মধ্যে ডিফারেন্স কোথায়? একটা স্ল্যাশ আছে। সো আমার ওপেনিং ট্যাগের মধ্যে আমার কোনো স্ল্যাশ নেই, ক্লোজিং ট্যাগের মধ্যে দেখতে পাচ্ছি এখানে একটা স্ল্যাশ আছে। সো এটা এই স্ল্যাশটা যদি থাকে তাহলে আমি বুঝবো এটা হচ্ছে আমার ক্লোজিং ট্যাগ। আরেকটা ওয়ে আছে, আপনি যখন এটার উপরে মাউসটা রাখছেন তখন দেখেন এটার নিচে একটা আন্ডারলাইন পাইছে, দেখা যায়? এটার নিচে একটা আন্ডারলাইন আর এটার নিচে একটা দাগ আসছে, আসছে না? আপনি এখানে একটা ভুল করেন, একটা ভুল করলাম, দেখেন তো এখন কি এটার উপর মাউস রাখলে আমার আন্ডারলাইন আসে? এটা হচ্ছে একটা টেকনিক। যখন অনেকগুলো কোড করবে তখন অনেক ডিভ থাকবে, তখন বুঝবেন কিভাবে ও এটার ক্লোজিং আছে কিনা বা এই ডিভের ক্লোজিং আছে কিনা। তখন আপনি মাউসটা রাখলে বুঝতে পারবেন। যদি দেখেন নিচে দাগ আসতেছে তাহলে বুঝবেন এটার নিচে আন্ডারলাইন আমার ক্লোজিং আছে। যদি দেখেন যে এটার নিচে দাগ আসতেছে না, সেই ক্ষেত্রে বুঝবেন যে আপনার এই ডিভে বা এই ট্যাগে অবশ্যই কোথাও প্রবলেম আছে। সেইটা হচ্ছে একটা টেকনিক, সেভ করলাম আমি। এখন যদি আমি এটার মধ্যে কোনো কিছু লিখি, এই ট্যাগ নেমের মধ্যে আমি যদি কিছু লিখি, কেমন আছেন সবাই, তাহলে এই লেখাটা এখন আসবে, কিন্তু ওই সেমই দেখতে পাবেন, তেমন কোনো ডিফারেন্স পাবেন না। সো এখন যেটা লিখেছি এটা হচ্ছে HTML ফরম্যাট, HTML এর স্ট্যান্ডার্ড ইউজ করে আমরা এটাকে লিখেছি। আর এতক্ষণ যেটা করেছিলাম সেটা আমাদের HTML এর কি নাম, স্ট্যান্ডার্ড ইউজেস করে না। এখন এখানে ওদের বলেন তো এয়ার ফ্রেশনার দেওয়ার জন্য, বলেন এয়ার ফ্রেশনার একটু দেন। আচ্ছা, সো এখানে এই ট্যাগ নেম লেখাটা এখন আমাদের কোথায় আছে? লেফটে, তাই তো? লেখাটা কোন সাইডে আছে? লেফটে না? এই লেখাটা চাইলে আমি এখান থেকে সেন্টারে নিতে পারি। সেন্টার মানে মাঝখানে। সো মাঝখানে কিভাবে নিব? এই পুরো ট্যাগ নেমটাকে আমি ধরবো, Ctrl+X। এখানে আমি একটা সেন্টার ট্যাগ ইউজ করবো, সেন্টার ট্যাগ। এই সেন্টার ট্যাগের মাঝখানে আমি আমার এই পুরো ট্যাগ নেমটাকে রাখলাম। দেন আমি এইটাকে এখান থেকে রিলোড করলাম, তো দেখবো যে আমার এটা সেন্টারে চলে আসছে। আমার পুরো লেখাটা কোথায় চলে আসছে? সেন্টারে, তাই তো? তো এভাবে করে আমি আমার যে কোনো লেখাকে সেন্টারে নিতে পারি। তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে, স্যার এটাকে যদি রাইটে নিতে চাই, HTML এ কি কোনো রাইট নামে কোনো ট্যাগ আছে? এটার উত্তর হচ্ছে না। রাইট নেওয়ার জন্য আমাকে CSS ইউজ করতে হবে। CSS এ অনেকভাবে নেওয়া যায়, কিন্তু HTML এ কোনো রাইট নামে কোনো ট্যাগ নাই, যার কারণে আপনি এটা ইউজ করতে পারবেন না। সো আমি আমার লেখাটাকে কি করলাম? সেন্টার ইউজ করলাম। সেন্টার ইউজ করার পরে আমরা HTML এ হেডিং শিখবো। হেডিং, হেড মানে কি? মাথা কই থাকে? মাথা উপরে থাকে। আচ্ছা, তো হেডিংস মানে হচ্ছে আমাদের HTML এর টাইটেল বা HTML এর হেডিংস। এই হেডিংস গুলো কোথায় ইউজ করব? যে কোনো কন্টেন্টের টাইটেল, কার্ডের টাইটেল বা হচ্ছে ইমেজের টাইটেল, অর যে কোনো ভিডিওর টাইটেল, ঠিক আছে? এই সমস্ত ক্ষেত্রে আমাদের হেডিংস ইউজ হয়। সো এই হেডিংস এর ক্ষেত্রেও আমরা যেখানে কোনো ট্যাগ নেম লিখেছি, সেম ভাবে আমাদের এখানে আমরা কি হেডিংস লিখব? বলেন। এইভাবে লিখবো, তাই না? আচ্ছা,
সো এই হেডিংস প্যারাগ্রাফ এই ক্ষেত্রে আমাদের HTML এ সম্পূর্ণ লেখার প্রয়োজন হয় না, এরা কিন্তু শর্টকাট দিয়েছে আমাদেরকে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা শর্টকাটগুলো ইউজ করবো। সো হেডিংস মূলত 6 প্রকার, 6 ভাবে আপনি আপনার হেডিংসটাকে লিখতে পারেন, H1 থেকে H6, H1, H2, H3, H4, H5, H6। সো আমি এখানে একটা H1 ইউজ করলাম। এই H1 এর মধ্যে আমি একটা লেখা লিখলাম, যেমন হ্যালো স্কিল অ্যান্ড টেকনোলজি। আমি এখানে একটা লেখা লিখলাম, হ্যালো স্কিল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট বা যাই হোক একটা লেখা লিখলাম। লেখার পরে আমি এখানে একটা H1 ইউজ করলাম। তো দেখবো এখানে H1 মানে হচ্ছে ম্যাক্সিমাম সাইজ। যখন আপনি H1 ইউজ করবেন, এইটা হচ্ছে আপনার ডিভাইসের হেডিং সর্বোচ্চ। সর্বোচ্চ মানে হচ্ছে এর থেকে বেশি করা যায় না, তাই তো? সেটা কোথায়? HTML এ। HTML এর থেকে বড় করা যায় না, কিন্তু আমি যদি চাই এর থেকে আরো বড় করবো, সেই ক্ষেত্রে আমাকে CSS ইউজ করতে হবে। ঠিক আছে, দেন আমি এখানে 6টা হেডিংস নিচ্ছি, 6টা ইউজ করলাম। এখানে আমি বললাম এটা হচ্ছে আমাদের H2, সরি আমাদের এটা কাজ করে না মাঝে মাঝে। এটা যখন আমরা 4th ক্লাসে থাকবো তখন শিখবো। 4th ক্লাসের আগে কোনো শর্টকাট শেখানো হয় না, এখন ম্যানুয়ালি করবেন। আমাদের যত শর্টকাট আছে এটা আমরা আমাদের 4th ক্লাসে শিখবো। এখানে আমরা 6টা নিলাম, H1 থেকে H6। এটাকে আমরা সেভ করলাম, Ctrl+S দিয়ে সেভ করলাম। দেন আমরা আমাদের সাইটে এসে এখানে রিলোড করছি। তো এখানে আমাদের 6টা হেডিং আসছে, এটা হচ্ছে H1, H2, H3, H4, H5, H6। এখন প্রতিটার সাথে কি কোনো ডিফারেন্স আছে? একটার সাথে কি আরেকটা কোনো ডিফারেন্স আছে? সাইজ ছোট হচ্ছে, আর কিছু? হ্যাঁ, গুড। দুইটা জিনিস, একটা হচ্ছে সাইজ কমে গেছে, আর একটা হচ্ছে বোল্ডনেসটা কমে গেছে। সো দুইটা জিনিস আমরা এখানে আমাদের হেডিংস 1 যখন ইউজ করব, এটা সর্বোচ্চ কাজ করবে। আপনি কি করতেছেন? সো আমরা যখন H1 ইউজ করব তখন এটা সর্বোচ্চ সাইজ দেবে, যখন আমরা H6 ইউজ করব তখন এটা সর্বনিম্ন সাইজ আমাদেরকে এখানে প্রিন্ট করবে। দেন আমরা যদি একটা ওয়েবসাইটে যাই, যেমন একটা ওয়েবসাইটের নাম হচ্ছে prothomalo.com, নাম তো সুন্দর সবাই। এখানে এসে আমরা prothomalo.com একটা ওয়েবসাইট আসার পর একটা নিউজ দেখি। তো প্রথম দিনই সে প্রথম নিউজটাই বলতেছে বঙ্গবন্ধুর জন্মদিন, তার প্রতি প্রধানমন্ত্রী গভীর শ্রদ্ধা। অবশ্য আজকের দিনে এই পোস্টটাই পাওয়া উচিত আমাদের। সো এই পোস্ট আমরা ওপেন করলাম, এখানে যে পোস্টটা আছে পোস্টটাকে আমরা ওপেন করলাম। ওপেন করার পরে দেখতে পাচ্ছি এখানে আমাদের পোস্টটা ওপেন হচ্ছে, তাই না? এখন এই যে লেখাটা, এই লেখাটা তো বড় কেন আসছে? এই লেখাটা বড় আর এই লেখাটা ছোট কেন আসছে? এটা কি হেডিং? এটা হেডিং কত? H1টা আরো বড় হবে। বলেন, আপনারা বলেন এটা কত, কোন হেডিংস হতে পারে? H1। আচ্ছা, যে যার মতামত দিতে পারেন, এখানে কোনো কি নাই, যে যেটা বলতে পারেন। H2, তাই তো? আচ্ছা, এটা বড় কেন মনে হচ্ছে? দেখেন এটা জুম করা, তাই 100% ভিউ করেন তখন দেখবেন এটা ছোট। হ্যাঁ, এটা এতক্ষণ কেন বড় দেখা যাচ্ছিল? কারণ আমি আমার ডিভাইসটাকে জুম করে রেখেছিলাম। এখন দেখেন যে 100% জুম করেছি, জুম 100%। এখন দেখেন এটা হচ্ছে H1, এটা H2, H3, H4, H5, H6। আচ্ছা, এখন এটা কোন ট্যাগে আছে বা কোন হেডিংস আছে এটা আমি চেক করতে পারি। আমি আমার রাইট বাটন প্রেস করবো, বলবো ইন্সপেক্ট। তো দেখেন এই লেখাটা পুরো একটা H1 এর মধ্যে আছে। H1 এর মধ্যে তারা একটা ক্লাস নিয়েছে, ক্লাসের মধ্যে একটা লেখা আছে, লেখাটা হচ্ছে বঙ্গবন্ধুর জন্মদিনে তার প্রতি প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা। এই পুরো লেখাটা তারা একটা হেডিংস H1 ইউজ করেছে। ক্লিয়ার? আচ্ছা, দেন আমরা এটা কেটে দিই। তাহলে বুঝলাম তো আমরা আমাদের হেডিংসটা কোথায় ইউজ করব বা কেন ইউজ করব। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা কোনটা ইউজ করব? এটা হচ্ছে ডিপেন্ড করে আপনি কোথায় কাজ করতেছেন। যেমন এটা আপনি যখন রায়ান্স কম্পিউটারে কাজ করবেন, দেখেন এখানে যখন কার্ডগুলো করা হয়েছে, এই যে লেখাটা, এটাও তো একটা আমাদের হেডিংস। এখন এটা এখানে যদি আপনি H1 দেন তাহলে হবে? এটা হচ্ছে ডিপেন্ড করে কোথায় কাজ করতেছি, কখন কাজ করতেছি, তখন আমি আমার হেডিংসটা ওই পজিশন অনুযায়ী ইউজ করব। আচ্ছা, দেন আমি আমার এখানে আপাতত এই হেডিংসগুলো কেটে দিচ্ছি, বা আমি আমার এখানে একটা হেডিংস রাখলাম।
বাকিগুলোকে কেটে দিলাম, আমি আমার এগুলোকেও এখান থেকে কেটে দিচ্ছি। দেন আমি আমার পুরো H1টাকে ধরলাম, ধরে কন্ট্রোল এক্স, এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে এটাকে, সরি প্যারাগ্রাফ নয়, একটা সেন্টার ট্যাগের মধ্যে আমরা ওইটাকে ইউজ করব। দেন এইটার পরে আমরা আমাদের প্যারাগ্রাফ ইউজ করবো। প্যারাগ্রাফের জন্য আমাদের পুরো প্যারাগ্রাফ লেখার দরকার নাই, পি লিখবেন জাস্ট, পি মানে হচ্ছে প্যারাগ্রাফ। এখন প্যারাগ্রাফ আপনি চাইলে এখানে লিখতেও পারেন, চাইলে কপি করে নিয়ে আসতে পারেন। আমরা কপি করে নিয়ে আসবো। একটা ওয়েবসাইট আছে আমাদের, নাম হচ্ছে লোরেম ইপসাম। জি বলেন। আমাদের জন্য তো মানে ওয়েব ডিজাইনিংটা একটু নিউ। হ্যাঁ, তো আমরা যখন মানে নরমালি যেরকম গ্রাফিক্সের ক্লাস স্টার্ট করলে আমরা কিছু বেসিক থিংস প্র্যাকটিস করি, হ্যাঁ, তাই না? তো আপনার এই জিনিসগুলো বুঝার জন্য আমাদের মানে বেসিক কোনো ভিডিও বা কোনো কিছু দেখে বলে দেবেন প্লিজ, যাতে করে দেখে এগুলো মাথায় ঢুকে ইজিলি। এই বেসিকটা বোঝার জন্য আজকের ক্লাসে যা যা করিয়েছি এইটা বাসায় ভিডিও দেখে বারবার করতে হবে। হ্যাঁ, আমার এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু করেছি প্রায়, তো এখানে আমরা একটা প্যারাগ্রাফ ইউজ করলাম। প্যারাগ্রাফের মধ্যে আমি লিখলাম, আমি প্যারাগ্রাফকে কপি করে নিয়ে আসবো, তাই না? প্যারাগ্রাফকে নিয়ে আসার জন্য আমি এই যে একটা ওয়েবসাইট আসলাম, লোরেম ইপসাম, এখানে আমরা ক্লিক করব। দেন আমাদের ওয়েবসাইট ওপেন হবে, এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব, দেন রাইট বাটন প্রেস করব, কপি। কপি করে আমরা প্যারাগ্রাফের মধ্যে এটা ইউজ করব। ইউজ করার পরে আমরা সাধারণত এখানে ফরম্যাটিং ইউজ করে থাকি, HTML ফরম্যাটিং। HTML ফরম্যাটিং টোটাল 8টা ট্যাগ আছে। HTML ফরম্যাটিং এর মধ্যে টোটাল 8টা ট্যাগ আছে। যেমন আমরা আমাদের ওয়ার্ডের মধ্যে যে কোনো লেখাকে আমরা বোল্ড করি, ইটালিক করি, বা হচ্ছে আন্ডারলাইন করি, তারপর হচ্ছে আমরা হাইলাইট করি। এই সমস্ত কাজগুলো আমরা আমাদের এই সাবলাইমের মধ্যেও করতে পারি। আপনার পিসিটা অফ করেন, পিসিটার মনিটর অফ করেন। সো এখানে আমরা কি করব, আমাদের প্যারাগ্রাফের মধ্যে যে কন্টেন্টগুলো আছে এগুলোকে আমরা ফরম্যাটিং করতে পারি। ওকে, সো আমরা আমাদের ইপসামটাকে দেখেন, এটা আমরা সেভ করলাম। সেভ করে আমরা আমাদের সাইটে এসে এখানে রিলোড করব, তো দেখবো যে আমাদের এখানে একটা টাইটেল আসছে। টাইটেলের নিচে এখানে অনেকগুলো প্যারাগ্রাফ আসছে, তাই না? এখন এই প্যারাগ্রাফগুলোকে আমরা ডিজাইন করতে পারি, যেমন এখান থেকে এটাকে বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, বা আন্ডারলাইন করতে পারি। এগুলোকে বলা হয় HTML ফরম্যাটিং। সো আমরা এখানে ফরম্যাটিং করব। আমরা এই লেখাটাকে এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যেটাকে বোল্ড করতে চাচ্ছি, আমি যেই লেখাটাকে যেখান থেকে বোল্ড করতে চাচ্ছি তার আগে আমি একটা ট্যাগ ইউজ করবো, যেটার নাম হচ্ছে বি ট্যাগ। বি মানে হচ্ছে বোল্ড, ঠিক আছে? বি দিলে লেখাটা বোল্ড হবে। এখন এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, আমরা জানি। আমরা এই বি ট্যাগটা বোল্ডের জন্য ইউজ করি। ওকে, এটা হচ্ছে আমাদের একটা ওপেনিং ট্যাগ। ওকে, ওপেনিং। তো ওপেনিং ট্যাগ আমরা চাইলে এটাকে ক্লোজিংও করতে পারি। আমরা যেখানে এটাকে ক্লোজিং করব সেখান পর্যন্ত এই লেখাটা বোল্ড হবে, সেটা হচ্ছে ওপেনিং। আমি আমার এই বোল্ডটাকে যদি আমি এখানে ক্লোজ করি তাহলে আমার ইপসাম ইজ সিম্পলি ডামি, এই পর্যন্ত লেখাটা বোল্ড হবে। আমি এটাকে সেভ করলাম। দেন আমি আমার সাইটে সেখানে যখন রিলোড করব তখন দেখেন এই এতটুকু লেখাটা বোল্ড হয়েছে, বুঝছে না? তো আমরা একটা বোল্ড করলাম। সেম ভাবে আমরা যদি আমাদের এই বি থেকে প্রিন্টিং অ্যান্ড হচ্ছে টাইপিং সেটিং এই পর্যন্ত লেখাটাকে আন্ডারলাইন করতে চাই, তাহলে ইউট্যাগ ইউজ করব। ইউট্যাগের মধ্যে লেখাটা রাখবো, তাহলে দেখবো যে আমার এই লেখাটা আন্ডারলাইন হবে। আসছে? সেম ভাবে আমরা যদি আমাদের এই লোরেম ইপসাম এই লেখাটাকে সিলেক্ট করে আমি যদি এখানে বলি যেমন ইটালিক, আইট্যাগ, যখন আমি আইট্যাগ ইউজ করবো তখন এই লেখাটা কি হবে, ইটালিক হবে। এই যে দেখা যায়। দেন আমরা যদি আমাদের এই ইটালিকের পরে এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, দেন আমরা যদি এটাকে বলি যেমন ডেল, ডেল মানে হচ্ছে ডিলেট। ডিলেট মানে ডিলেট হবে না, এটার লেখাটার মাঝখানে একটা ডিলেট টাইপের দাগ আসবে। এই যে দেখা যায়। দেন আমরা কয়টা ইউজ করলাম, কয়টা ট্যাগ ইউজ করেছি, 4টা। দেন আমরা ডেল ট্যাগের পরে যেমন এটাকে আমরা হাইলাইট করতে চাচ্ছি, তাহলে আমরা এই লেখাটাকে ধরলাম, ধরে আমরা এখানে বললাম হাইলাইট করার জন্য ইউজ করবো মার্ক ট্যাগ। দেন আমরা আমাদের সাইটে এসে এখানে রিলোড করবো, দেখবো লেখাটা আমাদের হাইলাইট হবে। এখন প্রশ্ন হচ্ছে আপনার লেখাটা হলুদ কেন আসলো, অন্য কোনো কালার তো আসতে পারতো, তাই না? কারণ হচ্ছে মার্ক ট্যাগের বাই ডিফল্ট কালার হচ্ছে ইয়েলো। যখন আপনি মার্ক ট্যাগ ইউজ করবেন এটা কালার ইয়েলো আসবে, তবে চাইলে এই কালারটাকে চেঞ্জ করা যায়, সেটা সিএসএস দিয়ে করতে হবে। সো আমরা এখানে একটা মার্ক ট্যাগ ইউজ করলাম। আর সাধারণত হাইলাইটারের জন্য, কোনো কিছু হাইলাইট করার জন্য ইয়েলো কালারটা ইউজ করা হয়। আপনারা জানেন কিনা জানেন,
কোনো কিছুকে হাইলাইট বা ফোকাস করার জন্য ইয়েলো কালারটাকে ইউজ করা হয়। আমার মনে আছে আমি যখন 7-8 পড়ি তখন আমরা যে বাসায় থাকতাম ওই বাসার নিচে একটা ব্লাইন্ডদের অফিস ছিল, সেখানে সবাই ব্লাইন্ড, একদম হেড থেকে শুরু করে সবাই যারা যত মানুষ আসতো তারা ওই যে যারা অন্ধ গরিব মানুষ ছিল তাদেরকে কম্পিউটার শেখাইতো। দেন হচ্ছে যে ব্লাইন্ডদের বুক আছে না, ওই বুকগুলো তারা শেখাইতো। তো ওইখানে দেখতাম আমাদের ওই গেটটা, মানে বাসার সামনে যে গেটটা, এই গেটটা ওই অন্য একটা কালার ছিল। তো পরে তারা ওই পুরো কালার গেটটাকে হলুদ করে দিয়েছে, যার কারণে বলতো যারা চোখে একদম কম দেখে, মানে একদম হালকা হালকা দেখে, তারা দূর থেকে ওই হলুদ কালারটা তাদের ফোকাসে করে, যার কারণে তারা বুঝতে পারে এই বিল্ডিংটাই। কি মুভিতে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো এটাকে সেভ করলাম। এখন এইটাকে ধরে আমি এটাকে মার্ক করতেছি, মার্ক করে এই যে এজটা, বা আমি যদি এখানে একটা টিএস দিই, এই টিএসটা কোথা থাকে? আমাদের উপরে না, এই টিএসটা আমাদের উপরে থাকে, সেটা হচ্ছে আমাদের সাবস্ক্রিপ্ট। একটা হচ্ছে আমাদের সাবস্ক্রিপ্ট, আর হচ্ছে সুপারস্ক্রিপ্ট। সো আমি যদি এখানে সুপারস্ক্রিপ্ট ইউজ করি, দেখেন আমি এখানে যদি একটা ইউজ করি এসইউপি, দেন আমি টিএসটাকে যদি দিই তাহলে দেখবো এই লেখাটা উপরে উঠে যাবে। একটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। এই সুপারস্ক্রিপ্ট যখন আমি ইউজ করবো তখন এই লেখাটা উপরে উঠে যাবে। আবার যদি আমি এখানে সাবস্ক্রিপ্ট ইউজ করি, দেন এটাকে আমরা সেভ করি, তাহলে দেখবো এই লেখাটা আমাদের নিচে নেমে যাবে। ক্লিয়ার? সেম ভাবে আমরা এখানে কয়টা ট্যাগ ইউজ করলাম? অলরেডি 6টা, তাই তো? এখন আমাদের এই টেবিলের মধ্যে আমি যে বলেছিলাম 150+ ট্যাগ আছে, এর মধ্যে কিছু সিমিলার ট্যাগ আছে। সিমিলার বলতে একই কাজ হয়, বোল্ড ট্যাগ দিয়েও যেটা হবে ওইটা দিয়ে একই কাজ হবে, আবার আন্ডারলাইন এই ট্যাগ দেওয়া হয়েছে, আবার অন্য আরো ট্যাগ আছে। দেখেন আমি যদি এখানে যে কোনো লেখাকে হাইলাইট করতে চাই, তাহলে যদি আমি বোল্ড ট্যাগ না দিয়ে যদি আমি এখানে বলতাম স্ট্রং ট্যাগ, তাহলেও দেখবেন ওই লেখাটা মোটা হবে। কোথায় দিয়েছে? এই যে দেখছেন, এই যে বোল্ড ট্যাগের মতো স্ট্রং হয়েছে, মোটা হয়েছে। কালার হলুদ কেন হবে? আমরা কি মার্ক ট্যাগ দিয়েছি এখানে? আমরা তো জাস্ট স্ট্রং ট্যাগ দিয়েছি, এই যে স্ট্রং ট্যাগ দিয়েছি। আমরা যদি কালারটাও চেঞ্জ করতে চাই তখন আমরা আবার এখানে মার্ক ট্যাগ দিব। হ্যাঁ, একাধিক ইউজ করা যায়, আপনার যতগুলো ইচ্ছা। হ্যাঁ, আপনি 3টা 4টা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে এটাকে যদি আবার এটার মধ্যে যদি আপনি আন্ডারলাইন দেন সেটাও করতে পারেন। ক্লিয়ার? আমি চাইলে একাধিক ট্যাগ ইউজ করতে পারি। দেন আমরা এখানে একটা স্ট্রং ট্যাগ ইউজ করেছি, দেন আমাদের আরো কিছু ট্যাগ আছে। আমরা যদি এখানে এটাকে একটা ট্যাগের মধ্যে ইউজ করতাম, যেমন আমাদের আইএনএস ইনসার্ট ট্যাগ যদি দেই, সেই ক্ষেত্রে আমাদের এটা ইনসার্ট হবে, যে নিচে আন্ডারলাইন চলে আসছে। আবার যদি এই যে আমাদের ইটালিক করেছিলাম না আই ট্যাগ দিয়ে, এই ইটালিকটা আমরা আরো ভাবে করতে পারি। দেখেন আমরা যদি চাই এই লেখাটাকে এখান থেকে সিলেক্ট করে আমরা এটাকে বলতে পারি ইএম ট্যাগ। ইএম মানে হচ্ছে এম ফেস্ট ট্যাগ, এম ফেস্ট না, EMPEHAST, এম ফেস্ট ট্যাগ। সো আমরা এখানে এটাকে রিলোড করবো, দেখবো এটা ইটালিক হয়ে গেছে। ক্লিয়ার? এতক্ষণ আমরা যে কাজটা করলাম সেটাকে HTML ফরম্যাটিং বলা হয়। HTML ফরম্যাটিং। আমি